অন্তর্বর্তী সরকারের নিত্যসঙ্গী আন্দোলন সংঘাত, তৃতীয় পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ। যারা সুবিধা নিতে চায়, যারা পরিস্থিতি অস্থির করতে চায়, তারা তো সে সহিংসতার পথে হাঁটবেই। উদাসীনতা সহ নানা কারণে বাড়ছে মামলা জট, বিচারিক দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। চাপের কারণে যে সত্যিকার জনসাধারণ যে মামলাগুলো, সেই মামলাগুলো চাপা পড়ে গিয়েছিল এবং সেটা দীর্ঘ সূত্রতার সৃষ্টি হয়েছিল। চুক্তির ২৭ বছরেও পাহাড়ে আসেনি কাঙ্ক্ষিত শান্তি, স্থিতিশীলতা ফেরাতে রোডম্যাপ ঘোষণার দাবি। সহিংসতার নতুন পর্ব শুরু সিরিয়ার আলেপ্পো শহরে, হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার বিদ্রোহী গোষ্ঠীর। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। দাবি, আন্দোলন আর সংঘাত অন্তর্বর্তী সরকারের নিত্য সঙ্গী। পান থেকে চুন খসলেই অনেকেই রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক সংগঠন কিংবা কখনো কখনো শিক্ষার্থীরাই। এমন আন্দোলনকে গেল ১৫ বছরের চাপা ক্ষোভ বললেন ছাত্র জনতার আন্দোলনের নেতারা। আলোচনায় না বসে রাজপথ দখলে সমাধান আসবে না বলে মত সমাজবিজ্ঞানীদের। আর আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। রকিবুল রাহাতের প্রতিবেদন। শিক্ষা জীবন মধুর জীবন, যদি না থাকে এক্সামিনেশন। গ্রাম বাংলার কথিত এই প্রবাদ বাস্তবে ধরা দিল ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দাবিতে। আরেকটি ঘটনায় চোখ রাখি। সম্প্রতি ঢাকার রাজপথে ৭ দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন ব্যাটারি চালিত যান চালকেরা। ৭-এর ভেতর ১ দাবি, রেশন, পেনশন এবং চিকিৎসা সেবা। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণে দেখা যায় ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ৪ মাসে ছোট বড় অন্তত ৩০০ আন্দোলন হয়েছে সারা দেশে। গোটা দেশ ভাসছে আন্দোলনের জোয়ারে। অন্তর্বর্তী সরকার গঠনের আগেই প্রথম ধাক্কাটা আসে পুলিশ বাহিনীর কর্মবিরতিতে। ৯ই আগস্ট সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে অবরোধ হয়। অন্যদিকে প্রধান বিচারপতি সহ সকল স্তরের বিচারপতির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাইকোর্ট এলাকা এবং অবশেষে পদত্যাগ। এসবের মধ্যেই চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন ইস্যুতে ২৩শে আগস্ট মাঠে নামেন আনসার বাহিনীর সদস্যরা। চাকরির ন্যূনতম বয়সসীমা ৩৫ করা সহ কত যে দাবি তার তালিকা অনেক দীর্ঘ। জানা অজানা দফায় উত্তাল হয়ে ওঠে পোশাক শ্রমিকরাও। আন্দোলনের ঝাঁজ কমেনি নভেম্বরেও, তবে সংঘাত সংঘর্ষ দেখা গেছে এই মাসে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘাতে জড়ায় প্রতিবেশী ২ শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় করার আন্দোলনের রেশ না কাটার আগেই হাবিবুর রহমান মোল্লা কলেজের সাথে অন্য ২টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বন্দ্ব রূপ নেয় চরমে। হঠাৎ এত আন্দোলন কেন? গেল ১৫ বছরের ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করলেন গণ অভ্যুত্থানের নেতা হান্নান মাসুদ। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি স্বপ্ন বুনেছে। তারা ভাবছে যে তারা যেই যৌক্তিক অধিকারগুলো থেকে তারা এতদিন বঞ্চিত হয়েছে, এখন এই সরকারের সুযোগ এসেছে যে এই সরকারের মাধ্যমে তারা সেই যৌক্তিক দাবিগুলো আদায় করে নিতে পারবে। এই সরকার। সমাজবিজ্ঞানীরাও একই বক্তব্য দিচ্ছেন, বলছেন রাজপথে নামা সমাধান নয়। এই সরকারের যেহেতু তৃণমূলে তাদের যেহেতু পলিটিক্যাল পার্টি নাই, যেটা অন্যান্য সরকারের থাকে, সুতরাং তাদের ওই তৃণমূলের সমস্যাগুলো তৃণমূলের সমাধান হয়ে যাওয়ার সুযোগটা তাদের নাই। সকলে কথা বলতে চাইছে কারণ আসলে সকলের অনেক কথা আছে। বিপ্লবের সুবিধা ভাগাভাগির প্রশ্নে অনেকেই আবার ভাগ হয়েছে, তবে আন্দোলনে ভাঙচুরের সাথে দাবি দেওয়ার সম্পর্ক নেই বলেও অভিমত অপরাধ বিজ্ঞানীদের। যারা সুবিধা নিতে চায়, যারা পরিস্থিতি অস্থির করতে চায়, তারা তো সে সহিংসতার পথে হাঁটবেই। দাবি দেওয়াগুলো উপস্থাপন যারা করছেন তারাও যেরকম খুব যৌক্তিকভাবে উপস্থাপন করবেন,
আর যারা এটাকে গ্রহণ করবেন, সরকার কিংবা সংশ্লিষ্ট অধিদপ্তর বা মন্ত্রণালয়, তারাও বিষয়টিকে একটা যৌক্তিক কাঠামোর মধ্যে এনে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন। আন্দোলনের নেপথ্যে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান সমাজ বিশ্লেষকদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। 8 ঘন্টার বেশি কাজ না করার দাবিতে গতকাল থেকে আন্দোলনে নেমেছে রেলের লোকোমাস্টার ও গার্ডরা। এতে নির্ধারিত সময়ে ট্রেন চলাচলের সমস্যা দেখা দিয়েছে। জানা যায় 2022 সাল থেকে চাকরির বিধির বাইরে ডিউটি করলেও কোনো সুবিধা পাচ্ছে না লোকোমাস্টার ও গার্ডরা। বারবার কর্তৃপক্ষের নজরে এনেও সুরাহা হয়নি। তাই সারা দেশে 1 ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছে কর্মীরা। রোববার কমলাপুর রেল স্টেশন থেকে মোট 10টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছাড়ে। এছাড়া তুরা কমিউটার, দেওয়ানগঞ্জগামী ভাওয়াল কমিউটার ও সিলেটগামী সুরমা মেল, এই 3টি ট্রেনের যাত্রা বাতিল হয় এদিন। কতদিন পার হলে তাকে দীর্ঘসূত্রতা বলা যায়? চোখ উপড়ে ফেলার পর হত্যা চেষ্টার মামলায় বিচার পেতে 16 বছর পেরিয়ে গেছে ব্যবসায়ী রাজিবুল আলমের। 2007 সালে 15 লাখ মামলা নিয়ে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয় বিচার বিভাগ, যার কাঁধে এখন রয়েছে প্রায় 44 লাখ মামলা। আইনের সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিতে মামলার জট কমানোর পাশাপাশি অপরাধ কমাতে উদ্যোগী হওয়ার তাগিদ আইনজীবীদের। রাব্বি হোসেনের প্রতিবেদন। 2008 সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ব্যবসায়ী রাজিবুল আলমের দুচোখ উপড়ে ফেলে সন্ত্রাসীরা, কেড়ে নেয় দুচোখের আলো। এই ঘটনায় ডেমরা থানায় হত্যা চেষ্টা মামলা করেন তার পরিবার। বিচার পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে বছরের পর বছর। দীর্ঘ তদন্ত সাক্ষ্য গ্রহণ শেষে 16 বছর পর ঘটনায় জড়িত 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। যারা যাবজ্জীবন এখানে দণ্ডিত হয়েছে, যারা হয় নাই তারাও অপরাধী, তারাও ছিল এখানে, আর যারা হয়েছে তারা তো পলাতক হয়েছেই। দীর্ঘ ভোগান্তির পর রাজিবুল তার মামলার রায় পেলেও এমন লাখ লাখ বিচার প্রার্থী রয়েছেন যারা বিচার পেতে প্রতিদিনই ঘুরছেন আদালতে। প্রকৃত ভুক্তভোগীদের বিচার পেতে তাহলে কেন এত ভোগান্তি? পূর্বে তো ধরেন আদালতগুলো একবেলা উঠতো, এখন আদালত 2 বেলা আদালতগুলো করছে। কিছু বিচারকের এখানে প্রয়োজন এবং কিছু এক একটা কোর্টে 2 জন বিচারক বসেন। এতগুলো বছর ধরে যে কষ্টগুলো দিতেছ, হ্যাঁ, তো এটা তো আমি দেখতেছি কোনো গুরুত্বই নেই। তো গুরুত্ব থাকবে না, তাহলে আমি কোর্টে আসছি কি লিগা? উচ্চ আদালত কিংবা নিম্ন আদালত, বছর ঘুরলেই বাড়ছে মামলার সংখ্যা। সুপ্রিম কোর্টের তথ্য বলছে 2015 সালে আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল প্রায় 13,000, যা 2024 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 27,500-এ। 2015 সালে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ছিল প্রায় 4 লাখ, যা 2024 সালে এসে দাঁড়িয়েছে 5.5 লাখে। এছাড়া 2015 সালে নিম্ন আদালতের জেলা ও দায়রা জজসহ সব ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছিল প্রায় 27 লাখ। 9 বছরে যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 38 লাখে। সব মিলিয়ে বিচার বিভাগের কাঁধে ঝুলছে প্রায় 44,000 মামলা। আইনজীবীরা বলছেন, মামলার জট বাড়ার প্রধান কারণ মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়া, তদন্তে সময় নেওয়া, সময়মতো সাক্ষী হাজির না হওয়ার মতো একাধিক কারণ। পাশাপাশি মামলার তুলনায় বিচারকের সংখ্যাও অনেক কম। জট নিরসনে 1.5 দশকে নানা মহল থেকে বিচার সংশ্লিষ্ট কিছু আইন সংশোধনে সুপারিশ করা হলেও বিগত সরকারের উদাসীনতায় তা অধিকাংশই বাস্তবায়ন হয়নি। শুধু রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তিতে বাড়তি নজর ছিল আওয়ামী লীগ সরকারের। ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদের বিচার করারই একটা প্রহসনমূলক বিচার করা, এটাই ছিল আদালত। তো এইটার পিছনে বা এটার কারণে, চাপের কারণে যে সত্যিকার জনসাধারণ যে মামলাগুলো, সেই মামলাগুলো চাপা পড়ে গিয়েছিল এবং সেটা দীর্ঘ সূত্রতার সৃষ্টি হয়েছিল। এমন পরিস্থিতিতে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মামলার জট কমানোর পাশাপাশি অপরাধও কমাতে হবে বলছেন আইন সংশ্লিষ্টরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। পার্বত্য অঞ্চলে শান্তির খোঁজে 27 বছর আগে করা হয় শান্তি চুক্তি। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে বেশ কিছু উন্নয়ন হয়েছে, অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। তবে অবৈধ অস্ত্রের দাপট, চাঁদাবাজি ও সংঘাতে ফেরেনি শান্তি। এজন্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়াকেই দুষছেন পাহাড়ের বাসিন্দারা।
চুক্তির পক্ষে ও বিপক্ষে রয়েছে নানা বিতর্ক। পার্বত্য অঞ্চলের সহকর্মীদের পাঠানো তথ্যে সাদাত শাহেদের প্রতিবেদন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য অঞ্চল, কিন্তু সৌন্দর্যের আড়ালে সবসময় বিরাজ করে আতঙ্ক। আঞ্চলিক গোষ্ঠীগুলোর মাঝে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব, সংঘর্ষ ও রক্তপাতে সৃষ্ট অস্থিরতায় কার্যত অচল হয়ে পড়ে পুরো পার্বত্য এলাকা। উত্তাল পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1997 সালের 2 ডিসেম্বর জনসংহতি সমিতি JSS এর সাথে শান্তি চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে নেওয়া হয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা আর পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে হয়েছে ব্যাপক পরিবর্তন। অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। কিন্তু দেশ বিদেশে বহুল আলোচিত এই শান্তি চুক্তির 27 বছর অতিবাহিত হলেও এখনও কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ে। 6টি আঞ্চলিক দলের রাজনৈতিক বিভক্তি, অবৈধ অস্ত্রের ব্যবহার, অপহরণ ও গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে অস্থিরতা কমেনি পাহাড়ে। তবে এজন্য চুক্তির সব শর্ত বাস্তবায়ন না হওয়াকেই দুষছেন সেখানকার বাসিন্দারা। তাই শান্তি ফেরাতে রোডম্যাপ ঘোষণার দাবি। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এই মুহূর্তে আমার চুক্তির সুফল পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বলতে হচ্ছে এখন চুক্তির বাস্তবায়ন হয়নি বা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। রাষ্ট্রের সদিচ্ছায় এগুলো বাস্তবায়ন করা হলে আমি মনে করি অনেকাংশে পার্বত্য চট্টগ্রামের যে অশান্তি বিরাজ করছে তা কমে আসবে। দীর্ঘদিন ধরে পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধনের দাবি জানিয়ে আসছে পাহাড়ের স্থানীয় সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আমরা পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। চুক্তির ধারাগুলো বাতিল করতে হবে। মূল বিষয় হচ্ছে আমরা চুক্তি বাতিল চাই। নতুন নতুন ক্যান্টনমেন্ট করে, সীমান্ত সড়ক তৈরি করে, বিজিবি ক্যাম্প করে আপনার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই কাজ করতে চাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইটাই এখন সময়ের দাবি। চুক্তির বাস্তবায়ন নিয়ে 2023 সাল পর্যন্ত গেল সরকারের তরফে 22টি ধারার মধ্যে 69টি বাস্তবায়িত হয়েছে বলা হলেও জনসংহতি সমিতি বলছে ভিন্ন কথা। সংগঠনটির দাবি, সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা, পুলিশ, ভূমি ব্যবস্থাপনা, বন এবং প্রত্যাগত JSS সদস্য সহ অভ্যন্তরীণ ও উদ্বাস্তু পুনর্বাসনে উদ্যোগ নেয়নি সরকার। শান্তি চুক্তির পরপরই আরও অনেকগুলো দল এ যাবৎ পর্যন্ত 2024 সাল পর্যন্ত 4টা 5টা 6টা সংগঠন এখন এইখানে আপনার সন্ত্রাসী গোষ্ঠী কাজ করতেছে। পার্বত্য চট্টগ্রাম যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। পার্বত্য চুক্তি না হওয়ার, বাস্তবায়ন না হওয়ার পেছনে অনেকগুলি কারণ হয়তো থাকতে পারে, কিন্তু পাহাড়ে যে অস্থিতিশীলতা, রাজনীতি, অপরাজনীতি বিরাজমান, এগুলো নিয়ে আমরা শঙ্কিত। আবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনও বন্ধ রয়েছে। ফলে সরকার মনোনীত ব্যক্তিদের দিয়ে সচল রাখায় এসব প্রতিষ্ঠান জন আকাঙ্ক্ষাও পূরণ করতে পারছে না। এমন বাস্তবতায় চুক্তির পুনর্বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপর ভরসা রাখতে চাইছেন পাহাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে অবশ্যই পার্বত্যবাসীর প্রত্যাশা অনেক ছিল। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টিকে দেখবেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি, কিন্তু যে এই সরকারের আসলে এই বিষয়ে তেমন কিছু ইতিবাচক বক্তব্য এ পর্যন্ত আমরা আসলে এখনো পর্যন্ত দেখতে পাইনি। চুক্তিতে বাস্তবায়িত হবে না এ কথাও তো কেউ বলতেছে না, বা চুক্তিটাতে বাস্তবায়িত হবে সে কার্যকলাপতা আমরা দেখতেছি। কাজে আমরা এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, তবে আমরা আশার আলো নিয়ে অগ্রসর হচ্ছি, আমরা কিন্তু আশা ছাড়ি না। এদিকে পাহাড়ের সন্ত্রাসীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও সতর্ক পুলিশ। এই অপতৎপরতাগুলো যাতে মাথাচাড়া না দিতে পারে সেই ব্যাপারে আমরা আছে, সেনাবাহিনী আছে, অন্যান্য যারা সংস্থা আছে, সবাই আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছে সবাই মিলে আমরা এই কাজটা করছি যাতে আইন শৃঙ্খলা কোনোভাবেই বিঘ্নিত না হয়। পিছিয়ে থাকা পার্বত্যাঞ্চলকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে এগিয়ে নিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পাহাড়ের মানুষের, যা এই অঞ্চলের সুষম উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সহ স্থানীয় ও জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে। সাদাত শাহেদ, এখন।
ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। জায়গা বুঝে না পাওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই বন্দরের ব্যবসায়ী ও যাত্রীদের। সহকর্মী সোহেল রানার তথ্য ছবিতে বাকিটা দেখুন। বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ও যানজট নিরসনে 2022 সালের ডিসেম্বরে প্রায় 34 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। শুরু থেকে 4 লেন প্রকল্পটিতে দেখা দেয় নানা জটিলতা। সড়ক নির্মাণে পর্যাপ্ত জায়গা না থাকায় কয়েক দফা বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এদিকে প্রকল্পের মেয়াদ 2024 সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি। সড়ক ও জনপথ বিভাগ থেকে জায়গা বুঝে না পাওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে এই সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আমাদের গাড়িও কিন্তু অনেক সময় উল্টে যাচ্ছে, পথচারীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় যখন পেক কাদা হয়, মানুষের হাঁটা চলার সমস্যা। সামনে বছর হবে, পরের বছর হবে, এটা শুনে আসতেছি, কিন্তু কোনোদিন এর সমাধান পাই না। ব্যবসায়ীদের অভিযোগ, বেহাল রাস্তাঘাটে ভাটা পড়েছে বন্দরের ব্যবসা বাণিজ্য। এদিকে জমির শ্রেণী নির্ধারণ ও মূল্য জটিলতায় দীর্ঘ হচ্ছে সড়ক নির্মাণের কাজ, জানান নাগরিক কমিটির নেতারা। তবে দ্রুত সব সমস্যা কাটিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। রাস্তা খারাপ হওয়ার জন্য বাড়ি থেকে পাটিপত্র আসছে না, আমরা চরম ভোগান্তিতে আছি, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 15 থেকে 20 লাখ টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে। তাই অনেক সময় মালিকেরা এই জায়গাগুলো দিতেও কিন্তু তারা অনীহা প্রকাশ করছে যে আমরা এত কম দামে কেন সরকারকে দেব। সরকার যদি বাস্তবতা নিয়ে যদি আমাদের রেটটা বৃদ্ধি করতো, তাহলে পরে এই জায়গাটা আমরা সরকারকে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে নতুন জেলা প্রশাসক আসছেন, ইনি বিষয়গুলো দেখবেন। ভূমি মন্ত্রণালয়ের একটা চিঠির উত্তর আসলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। হিলি স্থলবন্দর থেকে প্রতি অর্থ বছরে সরকার 400 থেকে 500 কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নে গুরুত্ব না দেওয়ায় হতাশ বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের আশা, দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে, শেষ হবে 4 লেন সড়কের কাজ, কমবে ভোগান্তি। এখন হিলি। সুনামগঞ্জে কমতে শুরু করেছে সব ধরনের মাছের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মাছে 20 থেকে 25 টাকা কমেছে দাম। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জের ওয়েজখালী মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, জানাবেন মাছের দাম কমায় ক্রেতারা কতটা সন্তোষ প্রকাশ করছেন, ব্যবসায়ীরা সরবরাহ নিয়ে কি জানাচ্ছেন? শুরুতেই যদি বলি, সুনামগঞ্জের যে আসলে মাছের বাজার, সেই মাছের বাজারে কিন্তু আসলে মাছের দাম কমেছে। আমরা বলেছিলাম এই মৌসুমে কিন্তু পুরো যে মৌসুমটা গেছে, অর্থাৎ বন্যার পর থেকে কিন্তু সুনামগঞ্জের মাছের বাজারগুলোতে কিন্তু মাছের একটি সংকট তৈরি হয়েছিল। সেই সংকট কিন্তু আমরা দেখেছি গত 15 দিন যাবত কিন্তু আসলে কেটেছে। বিশেষ করে যদি বলি, হাওরের যেহেতু এখন পানি শুকিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বিল থেকে শুরু করে পুকুর, জলাশয়, এই অঞ্চলে এইগুলো মাছ কিন্তু আসলে ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরে ওয়েজখালী বড় যে মাছের বাজার, সেই মাছের বাজারটিতে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যে পুরো বাজারেই কিন্তু আসলে যে আড়তদারি যে ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু আসলে মাছ বিভিন্ন পুকুর, সেই সাথে বিল থেকে কিন্তু আসলে মাছ আসছে, যার ফলে কিন্তু আসলে মূলত যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে বাজারে এসেছেন। বিশেষ করে যদি বলি, এই বাজার থেকে কিন্তু এখানকার যে সুনামগঞ্জের যে বিভিন্ন উপজেলা থেকে যে খুচরা ব্যবসায়ীরা রয়েছে, শহরের যে খুচরা ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু আসলে আসছেন। এসে কিন্তু আসলে প্রথমে যে আড়তদার ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আসলে মাছ কিনছেন। বিশেষ করে কিন্তু আড়তদার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে খুশি, যেহেতু এই মৌসুমের এই প্রথম কিন্তু তারা যে 15 দিন যাবত কিন্তু তাদের যে ব্যবসা, সেটা কিন্তু আসলে ভালো হচ্ছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে এই পুরো বছর কিন্তু তাদেরকে মাছের একটি সংকটে ভুগতে হয়েছে, পাশাপাশি দামটা বেশ চড়া ছিল। বিশেষ করে আজকে বাজার দর সম্পর্কে যদি বলি, প্রতি কেজি তেলাপিয়া কিন্তু 150 টাকা, পাঙ্গাসের কেজি যদি বলি সেটা কিন্তু আসলে 150 থেকে 55 টাকা, ঘাস কাপ প্রতি কেজি কিন্তু আসলে 180 টাকা। অর্থাৎ যেহেতু মাছের দাম কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু সুনামগঞ্জের ক্রেতাদের মনে আসলে স্বস্তি বেড়েছে। ব্যবসায়ীরা কিন্তু আসলে এই যে কয়েকদিন আসলে কিছুটা লাভবান হতে পারবেন, এবং কি তাদের যে ক্ষতি সেটা তারা কাটিয়ে উঠতে পারবেন। শাফিন। সুনামগঞ্জ থেকে মাছের সরবরাহ দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। সারি সারি গাছে ধরেছে কাঁচা পাকা কমলা। কৃষির প্রতি ভালো লাগা থেকে গাজীপুরের শ্রীপুরে এমনই এক ব্যতিক্রমে মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন 4 উদ্যোক্তা। এবছর বাগানটিতে দার্জিলিং ও চায়না ম্যান্ডারিন জাতের কমলার বাম্পার ফলন হয়েছে। উদ্যোক্তারা জানান, চলতি মৌসুমে ফল বাগানটিতে শুরু হয়েছে কৃষি পর্যটন। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান।
নিভৃত পল্লীর সবুজ প্রকৃতির ভেতর বিশাল জায়গা জুড়ে ফল বাগান, সারি সারি গাছ জুড়ে ঝুলছে রসে টইটম্বুর পাকা কমলার থোকা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দ মতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতা। ঘুরে ঘুরে এভাবে কমলা কেনার দৃশ্য বিদেশের মাটিতে দেখা মিললেও এদেশে ব্যতিক্রম। গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর গ্রামের 4 উদ্যোক্তা 2021 সালে এই যাত্রা শুরু করেন। 10 বছরের জন্য 8 বিঘা জায়গা ইজারা নিয়ে 1.5 বিঘা জমিতে দেশ বিদেশ থেকে আনা উন্নত জাতের 100টি দার্জিলিং ও 50টি চায়না ম্যান্ডারিন জাতের কমলার চারা রোপণ করেন। বাকি অংশে চাষ করেন বরই, আম, সফেদা, জাম্বুরা ও ড্রাগন ফল। চলতি মৌসুমে বাগানের শতভাগ গাছে কমলার ফলন হয়েছে। প্রতিদিন বাগানটিতে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তাদের জন্য সারি সারি গাছের ভেতর হেঁটে বেড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। কেউ কেউ মুঠোফোনে বন্দি করছেন কমলা বাগানের স্মৃতি। বিশেষ করে কমলা বাগান ঘিরে ছোট্ট শিশুদের আগ্রহ একটু বেশি। নানু বাড়িতে বেড়াতে এসে কমলা বাগানে ঘুরতে এসেছি। কমলা সির খেতে পারতাছি, কমলা অনেক মিষ্টি, অনেক মজা। এ বাগানের কমলাগুলোর আকার ও রং বেশ আকর্ষণীয়। বাজারের কমলার চেয়ে স্বাদ এবং রসও অনেক বেশি। বিষমুক্ত কমলা, যেটা বর্তমান যুগে আসলে অর্গানিক জিনিস পাওয়া খুব কঠিন। কমলা আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু এখানে এসে বাগান থেকে নিজে পেড়ে এটা খেতে পারতেছি। বাগানটা অনেক বড়, মানে অনেকগুলা ফলের আইটেম আছে। এটা কমলা হয়েছে, আম গাছ আছে, তারপরে আঙুর গাছ দেখলাম। এটাই প্রথম কমলা বাগান যেখানে ঘুরতে এসে হাত দিয়ে ছিঁড়ে খাওয়া যাচ্ছে। এবছর প্রতিটি গাছে প্রায় 20 থেকে 25 কেজি কমলার ফলন হয়েছে। বাগানের পরিচর্যাকারী জানান 300 টাকা কেজি দরে ইতোমধ্যে প্রায় 1 টন দার্জিলিং কমলা বিক্রি হয়েছে বাগান থেকে। আর নিজ হাতে ছিঁড়ে কমলা নিতে পারছেন বলে ক্রেতাদের আগ্রহ বেশি। এইসব মাদার গাছ থেকে যে চারাগুলা তৈরি করতেছে আমরা গ্রাফটিং কলমের মাধ্যমে, ফল সংগ্রহ করার পাশাপাশি কিন্তু ক্রেতা দর্শনার্থীরা চারাও কিন্তু এখান থেকে সংগ্রহ করতেছে। দার্জিলিং জাতের কমলা যেটা এই বছর 2024 সালে আমাদের 100 গাছ থেকে প্রায় 2000 কেজি ফলন পেয়েছি। এবছর উদ্যোক্তারা ফল বাগানটিতে শুরু করেছেন অ্যাগ্রো ট্যুরিজম। দর্শনার্থীরা নামমাত্র মূল্যে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখতে পারেন। একই সঙ্গে নির্দিষ্ট মূল্যে নিজ হাতে গাছ থেকে কমলা সংগ্রহ করে কিনতে পারছেন আগতরা। ক্রেতাদের কাছে তরতাজা ফল তুলে দেওয়ার উদ্দেশ্যে এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। ফল আপনি খাবেন, খাওয়ার পরে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি নেবেন, না হলে প্রয়োজন নাই। কৃষি ট্যুরিজমের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে দর্শনার্থীদের একটা শৃঙ্খলার জন্য এবং এটা সৌন্দর্য একটা পরিবেশের জন্য, পরিবেশের মানে আমাদের শৃঙ্খলার পরিবেশটার জন্য সুন্দর থাকে, এই জন্য এটা দর্শনার্থীদের যে একটা আগ্রহ উদ্দীপনা, এখান থেকে আমাদের ট্যুরিজমের বিষয়টা আসছে আলহামদুলিল্লাহ। সূর্যের আলোক ছটায় দোল খাওয়া পাকা কমলার ঝলমল বর্ণ উকি দিচ্ছে দেশের কমলা চাষের সম্ভাবনা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। বছর বছর অস্বাভাবিকভাবে গোখাদ্যের দাম বাড়লেও দুধের ন্যায্য মূল্য পাচ্ছে না সাতক্ষীরার খামারিরা। তাই চাহিদার তুলনায় কম খাদ্য দেয়া হচ্ছে গবাদি পশুকে। এতে প্রভাব পড়তে শুরু করেছে দুধ উৎপাদনে। প্রাণী সম্পদ বিভাগ বলছে বর্তমানে প্রতিদিন 1 লাখ লিটার দুধ উৎপাদন হয় এই জেলায়, যার বাজার মূল্য 45 লাখ টাকা। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। বিস্তীর্ণ চারণভূমি থাকায় গবাদি পশু পালনে এগিয়ে উপকূলীয় জেলা সাতক্ষীরা। প্রতিটি বাড়িতেই হয় গরু পালন। 2 দশক আগে থেকেই সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কয়েক হাজার দুগ্ধ খামার। এসব খামারে দেশি জাতের গরুর পাশাপাশি ফ্রিজিয়ান, জার্সি ও শাহিওয়াল জাতের গাভী লালন পালন করা হয়। এসব খামারে উৎপাদিত তরল দুধে চাহিদা মিটছে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের। জেলার সদর উপজেলার ধুলিহর এলাকার খামারি ফারুক মোল্লা 20 বছর আগে মাত্র 2টি গরু নিয়ে খামার শুরু করলেও এখন তার এই খামারে গরু আছে 55টি, যা থেকে প্রতিদিন গড়ে 300 লিটার দুধ পাচ্ছেন তিনি। তবে গোখাদ্যের দাম বাড়ায় খামার নিয়ে সংকটে পড়েছেন তিনি। খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে আমার গরুগুলোকে ঠিকমতো খেতে না দেওয়ার কারণে দুধ কমে গেছে এবং গরুর স্বাস্থ্য কমে গেছে, বেচা বিচিও করতে পারেনি। খামার আস্তে আস্তে আমি নিম্ন পর্যায়ে চলে আসছি। খৈল, ভুসি ও বিচুলি সহ গোখাদ্যের বাজার অস্থিতিশীল হওয়ায় তার মতো জেলার অন্য খামারিরাও খামারের গরু নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছে। তাছাড়া অনেক এলাকায় জলাবদ্ধতা সহ নানা কারণে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। খাদ্যের দাম বেশি, আমাদের সব জিনিস দাম বেশি, কিন্তু আমাদের দুধের দাম খুবই কম। ব্রাক কোম্পানি
তারপর বিভিন্ন কোম্পানি আছে, ঘোষ আছে, স্থানীয় ঘোষ, ওরা নিয়ে যায়, নিয়ে যেয়ে মনে করেন ওদের ইচ্ছা মতন দাম দেয়, আমাদের ন্যায্য প্রাপ্য দাম দেয় না। খুচরা পর্যায়ে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে 50 টাকায়, কিন্তু খামার থেকে বিক্রি হয় 42 টাকায়। মিল্ক ভিটা সহ বিভিন্ন বহুজাতিক কোম্পানির চিলিং সেন্টারে দুধের দাম দেয় 45 থেকে 48 টাকা। তবে গোখাদ্যের দামের তুলনায় দুধের দাম নিয়ে সন্তুষ্ট নন প্রান্তিক খামারিরা। আমরা দুধের দাম 28 টাকা পাইছি, অত খাদ্যের দাম কম ছিল, এখন তো খাদ্যের দাম অনেক বেশি, দুধের দাম কম। খামারিরা যে দুধটা দিচ্ছে সেই দুধটা যে আসল ভালো দুধটা আমরা সেটাও পাচ্ছি না। মাঝখানে মধ্যস্থকারী যারা আছে এরা আপনার পানি মিশাচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে বর্তমানে জেলায় দৈনিক 1 লাখ লিটার দুধ উৎপাদন হচ্ছে। স্থানীয় চাহিদা 14,000 লিটার। বাকি দুধ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তবে গোখাদ্যের দাম বাড়ায় অনেকে নতুন খামার করতে আগ্রহ হারাচ্ছে। এখানে প্রায় রেজিস্ট্রেশনকৃত খামারের সংখ্যা 575টা এবং অরেজিস্ট্রেশনকৃত খামারের সংখ্যা 6,500। প্রাণী সম্পদের পরিচালনায় বিভিন্ন খামার এবং গ্রাম পর্যায়ে ভ্যাকসিনেশন, কৃমির ওষুধ বিতরণ এবং অন্যান্য রোগবালাইয়ের জন্য এখানে ব্যাপক আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়ে থাকে। সাতক্ষীরায় অন্তত 3,000-এর বেশি খামার রয়েছে। এর মধ্যে সরকারের নিবন্ধিত খামারের সংখ্যা 2,500, আর জেলার ডেইরি শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় 90,000 মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ঝালকাঠিতে দলীয় কর্মীদের সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারা দেশের মানুষকে ভালোবাসে, এই দেশের উপর বিচরণশীল সমস্ত প্রাণীকে ভালোবাসে, আল্লাহর দেওয়া প্রকৃতিকে ভালোবাসে এবং সবকিছুকে আল্লাহর সাজানো নিয়ম অনুযায়ী তারা দেখতে চান, রাখতে চান। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর সৃষ্টির ভারসাম্য এবং তাদের শ্বাসবোধ রক্ষা পায়, ততক্ষণ পর্যন্ত এই সমাজ হয় একটা নিয়ামত করা সমাজ, শান্তির সমাজ, বরকতময় সমাজ। যখনই আপনি গাছের উপর হাত দিবেন, মাছের উপর হাত দিবেন অন্যায় ভাবে, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ জগৎ ধ্বংস করবেন, বিশেষ করে মানুষের উপর জুলুম করবেন, তখন আল্লাহ তার আরশ থেকে এটা বরদাস্ত করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ওই জাতির উপর বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ চলে আসে। যে দেশের শাসকেরা জাতিকে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করে, এই দেশে আল্লাহর আসমান থেকে, জমিন থেকে আল্লাহ তাআলা রহমত এবং বারাকা দিয়ে সাহায্য করেন। আর যে দেশের শাসকেরা অন্যায় এবং জুলুম মিলে এই দেশটাকে ভরে দেয়, আর সেই দেশের মানুষ চুপ করে সহ্য করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমাজের জন্য শাস্তি আসে। তবে যদি শাসকদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ জানায় এবং আল্লাহর সাহায্য চায়, তখন আল্লাহর সাহায্য জমিনে নেমে আসে। আমাদের দেশটা এমনই ছিল। 15.5 বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি, মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করেনি। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি, অনেককে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, খুন এবং বুক দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে, বহু মায়ের বুক খালি করা হয়েছে, বাবার সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে প্রস্তায়নের নামে হত্যা করা হয়েছে। গৃহযুদ্ধের 13 বছর পর সহিংসতার নতুন পর্ব শুরু হলো সিরিয়ার আলেপ্পো শহরে। একসময়ের সমৃদ্ধশালী বাণিজ্যিক এই কেন্দ্র আবারও চ্যালেঞ্জের মুখে। হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। 2016 সালে রাশিয়ার সহায়তায় শহরটি দখলে নিয়েছিল প্রেসিডেন্ট আসাদের সরকারি বাহিনী। এরই মধ্যে এই ঘটনা মধ্যপ্রাচ্যকে করে তুলেছে আরও অস্থিতিশীল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে প্রায় 350 কিলোমিটার উত্তরে আলেপ্পো দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। জনসংখ্যা প্রায় 23 লাখ। 2012 সালে বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল শাম আলেপ্পোর পূর্ব অংশের অর্ধেক দখলে নেয়। পরে 2016 সালে রুশ বিমান অভিযানে শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনীর হাতে। ধীরে ধীরে সিরিয়ার উপর আধিপত্য বিস্তার করেন প্রেসিডেন্ট আসাদ।
শুরুর দিকে আল কায়েদা ও আইএসের সহযোগিতায় গড়ে ওঠে বাহিনীটি। 2016 সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন রূপে আবির্ভূত হয় হায়াত তাহরির আল শাম নামে। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। মাত্র 3 দিনের ব্যবধানে আলেপ্পো শহর নিজেদের দখলে নেয় বিদ্রোহী বাহিনী HTS, যারা প্রেসিডেন্ট আসাদের সরকারি বাহিনীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক আক্রমণকে বিদ্রোহী বাহিনী প্রতিরক্ষা হিসেবে দাবি করেছে। বলছে জনগণ ও দেশকে রক্ষায় আলেপ্পোর দখলে লড়াই করেছে তারা। عن بيتنا وعن اهلنا وعن حارتنا رحنا وشفنا والتقينا بالعالم وبجيراننا واهلنا وسلمنا عليهم جميعا. الحمد لله يعني فرحه ما تنوصف. بعد تهجير 10 سنين عن حلب رجعنا. يا رب الله يرد كل مهجر، الله يرد اهلنا النازحين في الخيم على بيوتهم سالمين مثل ما نحن فرحنا بتحرير مدينتنا. রাশিয়ার সহায়তায় বেশ শক্তিশালী হয়ে ওঠে সিরিয়ার সামরিক বাহিনী। এছাড়া শিয়া পরিবারের আসাদ ক্ষমতায় থাকতে ইরানের উপর নির্ভর করে আছে। আসাদকে প্রায় 80,000 সেনা সরবরাহ করে ইরান। মূলত এই দুই দেশের উপর ভর করেই সিরিয়ার প্রায় 70% ভূখণ্ড নিজের নিয়ন্ত্রণে রেখেছে আসাদ সরকার। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাতে সিরিয়া অনেকটা আড়ালে পড়ে যায় ইরানের। এছাড়া ইউক্রেন যুদ্ধে মনোযোগ দেয় রাশিয়াও যথেষ্ট শক্তি যোগান দিতে পারছে না বাশার আল আসাদকে। এদিকে ইসরায়েলও বিমান হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ায়। কয়েক বছরের স্থিরতার পর আবারও চ্যালেঞ্জের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন ব্যবস্থা, যা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। আরব বসন্তে কোণঠাসা হয়ে পড়া আসাদ সরকার রক্ষা পেলেও এবার নতুন করে চাপে পড়েছে। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে সহযোগী আরব রাষ্ট্রগুলোও। তানভীর জানি, এখন বিশ্ব। ক্রিসমাস ক্যারল আর আলোকসজ্জার মধ্য দিয়ে দেশে দেশে শুরু হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের মৌসুম। ক্রিসমাসের আলোকসজ্জার আয়োজন চলবে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত। আলোর আয়োজনে বড়দিন মৌসুমকে বরণ করা ছাড়াও জার্মান, মেক্সিকো সহ বিভিন্ন দেশে ছিল ব্যতিক্রমী আয়োজন। তবে বড়দিন ঘিরে আয়োজনের ছিটে ফোটা নেই যিশু খ্রিস্টের জন্মস্থান পুণ্যভূমি বেথলহেমে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। এক ঝাঁক শিশু কিশোরের কণ্ঠে ক্রিসমাসের থিম সং বা ক্যারল শেষ হতেই ক্ষণগণনা শুরু। হাজার হাজার এলইডি লাইটের আলোতে ঝলমল করে উঠল ক্রিসমাস ট্রি। এভাবেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিনের মাস ডিসেম্বরের যাত্রা শুরু হলো মধ্য ইউরোপের দেশ স্লোভানিয়াতে। রাজধানী লুবিয়ানা হয়ে ওঠে আলোর খেলার মঞ্চ, যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন ঘিরে এভাবেই বড়দিন উৎসবের মৌসুম শুরু করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আইকনিক গ্র্যান্ড প্যালেসেও জ্বলছে বাহারি রঙিন আলো। রীতি অনুযায়ী প্রতিটি দেশেই ক্রিসমাসের এই আলোকসজ্জার আয়োজন চলবে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত। মনোমুগ্ধকর ও চোখ ধাঁধানো আলোর খেলার পাশাপাশি বড়দিন মৌসুমকে বরণ করে নিতে দেশে দেশে ছিল ব্যতিক্রমী আয়োজনও। এর মধ্যে নজর কেড়েছে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সান্তা ক্লজের টুপি পরে বরফ পানিতে জার্মানের একদল সাঁতারুর আনন্দঘন মুহূর্ত। Also es ist wie eine große Familie. Die sind einfach alle gut, super drauf und das freut einen auch. এদিকে বিশাল বেলুন সঙ্গে নিয়ে কুচকাওয়াজের মধ্য দিয়ে মেক্সিকো সিটির প্রধান সড়কে ক্রিসমাস মৌসুমকে বরণ করেছেন মেক্সিকানরা, যা তাদের কাছে ঐতিহাসিকভাবে বোলো ফেস্ট নামে পরিচিত। এছাড়াও এই আয়োজনে রঙিন বেলুনে ফুটিয়ে তোলা হয়েছে জনপ্রিয় বিভিন্ন অ্যানিমেটেড চরিত্র। De hecho nosotros tenemos ya muchos años viniendo. Ahí lo traíamos cuando era chiquito y todavía sigue viniendo con la misma emoción. Ya no viene con su outfit de... Es como para salir a darnos la vuelta todos juntos y pasarlo un rato bien, ¿no? Algo pues familiar, divertirnos, apreciar, por supuesto, pues. বড়দিন মৌসুম শুরু হতে না হতেই দেশে দেশে যখন আনন্দ উচ্ছ্বাসের মাতামাতি, তখন আরও একবার অন্ধকারে ডুবে আছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম। বড়দিন ঘিরে দ্বিতীয় বছরের মতো আয়োজনের ছিটে ফোটা নেই অধিকৃত পশ্চিম তীরের এই শহরটিতে। পর্যটকরাও ফিলিস্তিনের এই শহরটি থেকে দূরে সরে যাচ্ছেন। সেই সঙ্গে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বহু বাসিন্দাও এ থেকে মুক্তির উপায় খুঁজছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের নিত্যসঙ্গী আন্দোলন সংঘাত, তৃতীয় পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ। যারা সুবিধা নিতে চায়, যারা পরিস্থিতি অস্থির করতে চায়, তারা তো সে সহিংসতার পথে হাঁটবেই। উদাসীনতা সহ নানা কারণে বাড়ছে মামলা জট, বিচারিক দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। চাপের কারণে যে সত্যিকার জনসাধারণ যে মামলাগুলো, সেই মামলাগুলো চাপা পড়ে গিয়েছিল এবং সেটা দীর্ঘ সূত্রতার সৃষ্টি হয়েছিল। চুক্তির ২৭ বছরেও পাহাড়ে আসেনি কাঙ্ক্ষিত শান্তি, স্থিতিশীলতা ফেরাতে রোড ম্যাপ ঘোষণার দাবি। সহিংসতার নতুন পর্ব শুরু সিরিয়ার আলেপ্পো শহরে, হারানো সাম্রাজ্য পুনরুত্থান বিদ্রোহী গোষ্ঠীর। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। আর যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।